প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর গাবতলী ও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দুপুর 12টার পর টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে এখনও বিক্ষোভ করছেন তারা। দাবি আদায়ে এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। একই সময়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। এছাড়াও তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের আরও খবর জানতে যাচ্ছি রাজধানীর সায়েন্স ল্যাবে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আবির, সায়েন্স ল্যাব মোড়ের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, সায়েন্স ল্যাবের এই মুহূর্তের পরিস্থিতি যদি আবার পেছনে দেখায়, এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, 7 কলেজের শিক্ষার্থীরা, যে এক দফা দাবি, সেই দাবির প্রেক্ষিতে তারা এখানে অবরোধ করেছে। যদিও 11টায় তাদের এখানে অবরোধ এখানে নামার কথা, কিন্তু যদিও তারা 12টা থেকে এই রাস্তা অবরোধ করে রাখে। তা এই অবরোধ করার পরে কিন্তু এই সায়েন্স ল্যাবের যে আশপাশের এলাকা, সেই এলাকা কিন্তু যানজটে ভরে যায় এবং আশপাশের যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েন। এই বিষয়ে এই শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা যেটি জানিয়েছেন, যে আগামীকাল যে উপদেষ্টা পরিষদের সাথে যে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি যে একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে অধ্যাদেশের চূড়ান্ত ফলাফল যাতে আগামীকালই অধ্যাদেশ জারি করা হয়, সেই জন্যই কিন্তু মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন। তবে তাদেরকে যেটি বলা হয়েছে যে আগামীকাল অধ্যাদেশ জারি হলেও তারা আজ কেন এখানে অবস্থান নিচ্ছে, সেক্ষেত্রে তারা বলেছে তারা ইনসিকিউরিটি ফিল করছে, যার কারণে কিন্তু তারা এখন এখানে অবস্থান নিয়েছে। এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যে এই অধ্যাদেশ জারি যতক্ষণ না পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তারা দিয়েছেন। ইফতেখার, জানছিলাম শিক্ষার্থীদের আন্দোলনের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির 5ম দিন আজ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল থেকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। আজ আপিল নম্বর 281 থেকে 350 পর্যন্ত মোট 70টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। এখন পর্যন্ত 50টি আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 40 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তফসিল অনুযায়ী আগামী 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি করা হবে। গোবিন্দগঞ্জে এমন কোনো দিন নাই যে 2-4 জনকে ধরে নিয়ে আসতেছে না, জেলে দিচ্ছে না। এই আতঙ্কের প্রেক্ষিতেই অনেকেই হয়তো বা অস্বীকার করছেন, বাইরে থেকে পালিয়ে গেছেন। আজকে প্রমাণিত হয়েছে যে এটা সবাই এখানে উপস্থিত ছিল এবং তারা স্বীকার করেছে যে সমর্থন তালিকায় তারা স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করেছিল তাদের এফিডেভিট করে এনেছি, তাদের সাক্ষাৎকারও নিয়ে এসেছিলাম ভিডিও করে। এইখানে আপিল করার পরে এখানের নির্বাচন কমিশন আমাকে আপিল মঞ্জুর করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির 5ম দিন আজ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল থেকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। আজ আপিল নম্বর 281 থেকে 350 পর্যন্ত মোট 70টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। এখন পর্যন্ত 50টি আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 40 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তফসিল অনুযায়ী আগামী 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি করা হবে। গোবিন্দগঞ্জে এমন কোনো দিন নাই যে 2-4 জনকে ধরে নিয়ে আসতেছে না, জেলে দিচ্ছে না। এই আতঙ্কের প্রেক্ষিতেই অনেকেই হয়তো বা অস্বীকার করছেন, বাইরে থেকে পালিয়ে গেছেন। আজকে প্রমাণিত হয়েছে যে এটা সবাই এখানে উপস্থিত ছিল এবং তারা স্বীকার করেছে যে সমর্থন তালিকায় তারা স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করেছিল তাদের এফিডেভিট করে এনেছি, তাদের সাক্ষাৎকারও নিয়ে এসেছিলাম ভিডিও করে। এইখানে আপিল করার পরে এখানের নির্বাচন কমিশন আমাকে আপিল মঞ্জুর করেছে।
শতাধিক ব্যক্তিকে গুমের পরে হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুমের মামলায় এই প্রথম অভিযোগ গঠন করে বিচার শুরু হলো। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সাথে আগামী 8 ফেব্রুয়ারি এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে 104 জনকে হত্যার অভিযোগ আনা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে দেয়া সুনির্দিষ্ট 3টি অভিযোগের উপর শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয় 2009 থেকে 2016 সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে শতাধিক ব্যক্তিকে গুম করার পর হত্যা করা হয়, যার নেতৃত্ব দেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। তথ্যপত্র এমনকি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্যের মাধ্যমে এসব অভিযোগ প্রমাণ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। গুমপূর্বক গুলি করে হত্যার পরে নারী ভুঁড়ি কেটে ফেলে দিয়ে সাথে ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া, এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে 104 জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযোগগুলো এখনো তদন্তাধীন আছে, খুব সহসাই এই রিপোর্টগুলো দাখিল হবে। আসামি জিয়াউল হাসান একক আসামি হিসেবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি পক্ষের আইনজীবী বলেন, মিথ্যা এবং ভ্রান্ত ধারণার উপর অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন। জিয়াউল আহসান হত্যাকারী হলে সেনাবাহিনীতে পদোন্নতি এবং পুরস্কার কিভাবে পেলেন এমন প্রশ্ন রাখেন তিনি। প্রসিকিউশন যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস দিয়ে আমি প্রমাণ করে দিব যেগুলো মিথ্যা। আপনারা যদি প্রসিকিউশনের ডকুমেন্টসগুলো স্ক্রুটিনি করেন, যে কোনো একজন আইনজীবী যদি স্ক্রুটিনি করে, এটা সেই বলবে, এটা আমাকে বলতে হবে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের সাফাই সাক্ষী হচ্ছে, আমি চাই ইকবাল করিম ভূঁইয়া আসুক, আমি চাই উনি সাক্ষী হিসেবে আসুক। এর আগে গত 17 ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রসিকিউশন। সেদিনই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে দলের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এমন শঙ্কার কথা জানান। তিনি বলেন, ভোটারদের বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাজের মাঝ বরাবর রাখা হয়েছে। নির্বাচন যাতে পক্ষপাতমূলক না হয় সেজন্য কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। কেউ মবক্রেসি করার চেষ্টা করলে তার দায় তাকেই নিতে হবে বলে জানান মির্জা আব্বাস। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে বলে অভিযোগ করেন তিনি। নেতাকর্মীদের কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার আহ্বানও জানানো হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত, কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটার যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। মহব্বতপ্রেসি সব জায়গায় চলে না, করা উচিত না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই, একবারে যা ইচ্ছা তাই করে ফেলবে ওটা সম্ভব না। আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে মার্কিন কূটনীতিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স ট্যান গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা জানান, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সমর্থকরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এর আগে প্যারেড পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 104তম রিক্রুট ব্যাচে সব বিষয়ে সেরা নবীন সৈনিক হিসেবে প্রথম স্থান অর্জন করেন আল ইমরান। এছাড়া শারীরিক উৎকর্ষতায় প্রথম স্থান অধিকার করেন শফিকুল ইসলাম ও লুবনা খাতুন। এছাড়া শ্রেষ্ঠ ফায়ারার হন শফিকুর রহমান তামিম ও নাহিদা আক্তার।
ভৌগোলিক ও অর্থনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ জেলা কুষ্টিয়া। 4টি সংসদীয় আসনের এই জেলা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। তবে বিএনপির সাথে লড়াইয়ের মাঠে মূল প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী। এছাড়াও ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও ভোটের মাঠে সরব। দল কিংবা প্রতীক দেখে নয়, সৎ যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলছেন সাধারণ ভোটাররা। আসিফুজ্জামানের ক্যামেরায় সাবিনা ইয়াসমিন শ্যামলের রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। 1609 বর্গ কিলোমিটার আয়তনের জেলা কুষ্টিয়া। বাউল সম্রাট ফকির লালন শাহের জন্মস্থান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়ি, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের জন্মভূমি এই জেলা শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ। 17,47,712 জন ভোটারের এই জেলা হাসিনার সাজানো নির্বাচনের আগে বিএনপি জয় পেত। এবারে জাতীয় সংসদ নির্বাচনে জেলার ভোটযুদ্ধে বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ মেহেদী আহমেদ রুমি, ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর মতো বিএনপির অতি পরিচিত প্রার্থী রয়েছেন মাঠে। পিছিয়ে নেই জামাতে ইসলামী। আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা, মোহাম্মদ আফজাল হোসেনের মতো প্রার্থীরা জামাতে ইসলামীকে শক্ত অবস্থানে রেখেছে। এছাড়া ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফতে মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা লড়ছেন। তবে আসন সমঝোতা হলে ভোটের মাঠে বিএনপির সাথে লড়াই হবে জামাত প্রার্থীর। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের 2টিতে অংশগ্রহণ না করলেও এবারের নির্বাচনে 4টি আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, নারী নির্যাতন, মাদক, অনলাইন জুয়া, সর্বোপরি আমরা একটা দুর্নীতিমুক্ত এবং সবার জন্য নিরাপদ সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হতে হবে। আমরা কোনো ভোট জালের পার্টি না, রাইতে ভোট করা লোক না। আমরা দিনে ভোট করব জনগণের সামনে, এবং কাউকে ভোট জাল করবে সেই সুযোগও ইনশাল্লাহ আমরা দেব না। এই 4টা আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রকম ছাড় দিতে নারাজ জামাতে ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীরা। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড লাগবে, এখনো হয়নি। আমার মনে যেটা যায় এখনো হয়নি, যেহেতু 22 তারিখের পরে কি হবে এখনো জানি না। 22 তারিখের পরে আশা করছি এগুলো 100% ঠিক হয়ে যাবে। অতীতের মতো নির্বাচন যদি না হয় 14, 18, 24, তার পূর্বেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। এদিকে দীর্ঘ 17 বছর ভোট দিতে না পারার আক্ষেপ সাধারণ ভোটারদের। বলছেন দল কিংবা প্রতীকে নয়, দক্ষ ও যোগ্য প্রার্থী দেখে এবার ভোট। যে আমার ধান চালের দাম, তেল, 60-20 কমাবে, তাতে ভোট দেবো। শুধু দলীয় প্রার্থী বলেই হবে না, সেই মানুষটাকে ভালো হতে হবে। নিজের স্বার্থে না, আমাদের স্বার্থে আসবে, নাগরিকদের সাহায্য করবে এমন প্রার্থী চাচ্ছি। আমি এবার নতুন ভোটার, একজন যোগ্য প্রার্থীকে আমার ভোটটি দেব আমি ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে দেশ গড়ায় অংশ নিতে চান জেলার সব শ্রেণীর ভোটাররা। এনটিভি নিউজ ডেস্ক। আর এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির 5ম দিন চলছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল থেকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। আজ আপিল নম্বর 281 থেকে 350 পর্যন্ত মোট 70টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। বিকেল পর্যন্ত 50টি আপিল শুনানি হয়, যার মধ্যে 40 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তফসিল অনুযায়ী আগামী 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি করা হবে। দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন। এর আগে প্যারেড পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 104তম রিক্রুট ব্যাচে সব বিষয়ে সেরা নবীন সৈনিক হিসেবে প্রথম স্থান অর্জন করেন আল ইমরান। এছাড়া শারীরিক উৎকর্ষতায় প্রথম স্থান অধিকার করেন শফিকুল ইসলাম ও লুবনা খাতুন। এছাড়া শ্রেষ্ঠ ফায়ারার হন শফিকুর রহমান তামিম ও নাহিদা আক্তার। দূরে থেকে যদি তারা এই বিভিন্ন ধরনের
কি বলে বক্তব্য দিচ্ছে। যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসে তো দিত। যারা পালাই আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালাই আছে, তোর তো অনেক কিছু বলতে পারে, তারা পালাই আছে, পালাই ওখান থেকে বলতেছে, তাদেরটা কেউ শঙ্কিত হবে নাকি? যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক, আইসা আইনের আওতায় আইনের আশ্রয় নেই এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায় কথা বললে তো ওইটার কোনো ভ্যালু নেই। যে ঐক্যের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে সেই ঐক্য দিয়েই নতুন বাংলাদেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। মার্কার ব্যালটে পছন্দের প্রার্থীকে এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রংপুরে বিভাগীয় ইমাম সম্মেলনে একথা বলেন আলী রিয়াজ। শহীদ আবু সাইদ স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার সহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিলেন আবু সাইদ। দেশের পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ ভোট নিশ্চিত করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর প্রধান কাজ বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি একথা বলেন। সেনাপ্রধান আরও বলেন, সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটের অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সমাপনী অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটকের পর নিহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় জীবননগরে পৌর ঈদগাহ ময়দানে শামসুজ্জামান ডাবলুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রশাসনের কর্মকর্তা, জীবননগর, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার বিএনপির নেতাকর্মী সহ হাজারো মানুষ অংশ নেন। নিহতের মা লন্ডন থেকে আজ রাতে দেশে ফিরবেন। আগামীকাল জীবননগর পৌর ঈদগাহ কবরস্থানে দাফন সম্পন্ন হবে। সোমবার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানের পর আটক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়। এই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রামে তীব্র এলপিজি সংকটে বিপর্যস্ত জনজীবন। চাহিদা থাকলেও বাজারে মিলছে না গ্যাসের সিলিন্ডার। খুচরা পর্যায়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এলপিজি। সংকটে বন্ধ হয়ে গেছে শতাধিক অটো গ্যাস স্টেশন। এই সংকট কাটাতে আরও 20 দিন থেকে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে এলপিজি আমদানিকারকরা। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বন্দরনগরী চট্টগ্রামে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলছে এলপিজির সংকট। এরই মধ্যে গত বৃহস্পতিবার এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ধর্মঘট প্রত্যাহার করা হলেও এখনও স্বাভাবিক হয়নি গ্যাসের সরবরাহ। ব্যবসায়ীদের অভিযোগ, ধর্মঘটের পরও পরিবেশকরা আগের মতো সিলিন্ডার সরবরাহ করছে না। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। 1300 থেকে হঠাৎ করে বেড়ে যে হয়ে গেছে 2400। আমরা সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, এগুলো আমরা বেঁচে থাকবো কিভাবে? ডিলারদেরকে ফোন দিলে বলে যে ভাই এখন মাল নাই, মাল আসবে না। এলপিজির তীব্র সংকটে বন্ধ হয়েছে শতাধিক অটো গ্যাস স্টেশন। গ্যাস না পেয়ে ফিরতে হচ্ছে চালক ও যানবাহনের মালিকদের। প্রায় পাম্পে বন্ধ, প্রায় আজকে 15 দিন থেকে একদম জ্বালানি বিক্রি করতে পারতেছে না। চট্টগ্রামে এলপিজি স্টেশন বন্ধ, সব গাড়িকে আমরা এলপিজি সরবরাহ করতে পারছি না। তথ্য বলছে গ্যাসের চাহিদার প্রায় 97% আমদানি নির্ভর, যা মূলত মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। তবে মধ্যপ্রাচ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক সরবরাহ সংকট সহ নানা কারণে আমদানি কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলছে আমদানিকারকরা। তো বাংলাদেশ তো কোনো স্যাংশন জাহাজ ইম্পোর্ট করতে পারে না এবং কোনো স্যাংশন কার্গো ইম্পোর্ট করা সম্ভব না। ওই কারণে সাপ্লাই চেইনের উপরে একটা ডিসরাপশন ছিল। সরকার এগুলো মনিটরিংয়ে নেই। সরকার আছে মূল্য কি হবে আর কত হবে মাসের শেষে বসে, কিন্তু এই মালগুলো প্রত্যেকটা অপারেটর অ্যাক্টিভ আছে কিনা বা মালগুলো মার্কেটে যাচ্ছে কিনা, এত ইম্পর্টেন্ট একটা জিনিস। চাল ডালের মতো এই জ্বালানিও তো একটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু ন্যাচারাল গ্যাস নাই। তো এই জিনিসটা সরকারের উদাসীনতা আছে। দ্রুত দেশে এলপিজি সংকট দূর করতে সরকার পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। আগামী 22 জানুয়ারি ভৈরব স্টেডিয়ামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে কিশোরগঞ্জে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে সভার শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে তারেক রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ভৈরব শহরের কমলপুর নিউ টাউন এলাকার একটি কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলমের সভাপতিত্বে সভায় সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক সহ জেলার 6টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক চট্টগ্রাম 1-এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট টিম এ অভিযান চালায়। তিনি জানান, সর্বশেষ সিন্ডিকেটের মাত্র 18 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এছাড়াও প্রয়োজনের অতিরিক্ত কোনো নিয়োগ দেওয়া হয়নি। সেই সাথে অনিয়মের সকল প্রতিবেদন আগামী 48 ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানান তিনি। ফের আন্দোলনে নেমেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। সকাল থেকে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। আন্দোলনরতরা জানান, দীর্ঘ 4 মাস ধরে কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এর আগে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার নির্দেশে গঠিত 5 সদস্যের তদন্ত কমিটির কাছে সুপারিশ ভিত্তিক প্রতিবেদন জমা দেয়। তাতে শিক্ষার্থী প্রতিনিধি ও শিক্ষকদের সঙ্গে আলোচনা এবং ক্যাম্পাস পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়। চাঁপাইনবাবগঞ্জের চারালডাঙ্গার সীমান্ত দিয়ে 17 জনকে বাংলাদেশে পুশিং করেছে বিএসএফ। ভোরে তাদের বাংলাদেশে পুশিং করা হয়। পরে বিজিবি তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। আটককৃতরা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা। বিজিবি জানায়, ভোরে টিলাসন বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত দিয়ে 17 জনকে বাংলাদেশে পুশিং করে। এপারে সীমান্তে প্রবেশের পর বিজিবির চারালডাঙ্গা বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের মামলায় তার বাবা, ভাই সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে আসামির ভাই রেজাউল সহ 6 জনকে গ্রেফতার করা হয়। এর আগে গ্রেফতার করা হয় আসামির বাবাকে। এই ঘটনায় 29 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 1.5 শতাধিক জনকে আসামি করে মামলা করে পুলিশ। গতকাল বিকেলে শহরের দিঘারাকান্দা ফিশারি মোড় থেকে মারামারির মামলায় গ্রেফতার করে হাতকড়া পরানো হয় আরিফুল ইসলামকে। পুলিশের ওপর হামলা চালিয়ে আরিফুলকে ছিনিয়ে নিয়ে যায় তারা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে একটি বাস এবং একটি কোস্টার হস্তান্তর করা হয়েছে। দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আব্দুল হাই সরকার, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওয়াদুদুল হক তরফদারের কাছে পরিবহন দুটির চাবি হস্তান্তর করা হয়। এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা প্রেস ক্লাব। সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আসন বন্টন জটিলতায় টানা পড়েনে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়ায় স্থগিত করতে হয়েছে জোটের সংবাদ সম্মেলন। 8 দলের সঙ্গে নতুন কয়েকটি দল যুক্ত হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। আর মতপার্থক্য থাকলেও সব পক্ষই আন্তরিক বলে দাবি ইসলামী আন্দোলনের। নূর হোসেন জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে গেল কয়েক মাস একই সঙ্গে রাজপথে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দল। রাজপথের ঐক্যকে নির্বাচনে এক বক্স নীতিতে রূপান্তরের ঘোষণাও দেয় দলগুলো। নির্বাচনী আসন সমঝোতার আলোচনার মধ্যেই 8 দলের সঙ্গে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দলের আসন চূড়ান্ত হয়েছে। তবে জটিলতা তৈরি হয় ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের আসন বন্টন নিয়ে। দফায় দফায় বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি লিয়াজো কমিটি। 8 দলীয় জোট তো আগে থেকেই ছিল, শেষের দিকে সে আরও 3টি দল, লেবার, এলডিপি, এবি পার্টি এবং এনসিপি আমাদের সাথে এখানে এক হয়েছে
সে কারণে আসন বন্টনের ইস্যুতে এসে কিছুটা আমরা সময় নিতে হচ্ছে। আমরা আশা করি এটা প্রায় আমরা কাছাকাছি আসছি এবং অল্প সময়ের মধ্যেই আমরা চূড়ান্ত ঘোষণা দিতে পারবো বলে আমরা আশা করছি। এদিকে আসন সমঝোতা নিয়ে দলের সর্বোচ্চ ফোরামেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে চরমোনাই পীর ঘোষিত ইসলামপন্থীদের এক বক্স নীতিতে ইসলামী আন্দোলন অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র। অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম তাদের সাথে আমরা পরস্পর যোগাযোগ করছি। আমাদের আলোচনা চলমান আছে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো, মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো, মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। শেষ মুহূর্ত পর্যন্ত আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। গ্যাজেটের ধারাবাহিকতায় পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি। সচিব বলেন, বাহরাইনের একটি ডেলিভারি পয়েন্ট থেকে অন্যের পোস্টাল ব্যালটের খাম সরবরাহের বিষয়টি দেশটির পোস্ট অফিস তদন্ত করার আশ্বাস দিয়েছে। গণভোটের পক্ষে সরকারের প্রচার নিয়ে প্রশ্নের উত্তরে এসি সচিব বলেন, বিষয়টি সরকারই ভালো বলতে পারবে। বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমরা পোস্টাল ব্যালটগুলো পাঠাচ্ছি। মধ্যপ্রাচ্যের এবং বেশ কিছু দেশের পোস্টাল সিস্টেম এক একটা দেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের। বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওখানে 160টা ব্যালট আমাদের কাছে যে হিসাবটা পাওয়া গেছে সেটা কোনো এক জায়গায় আপনার বক্সে আপনার দিয়ে দেওয়া হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, পোস্টাল ব্যালট পেপার যারা ডিজাইন করেছেন তারা শুধু নৈতিকভাবে অন্যায় করেছেন। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক মাঝে রাখা পরিকল্পিত উদ্দেশ্যমূলক, তাদের বিচার করতে হবে। সবার আগে আমাদের দাবি ছিল এটা বিএনপির যে আমরা প্রবাসীদের ভোটের অধিকার চাই। সেটা আমরা বলেছি সরকারের কাছে এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এটাতে এগ্রি করেছে। কিভাবে এটা করা যায় এই নিয়ে অনেক আলোচনার পর স্থির হয়েছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে এই সুযোগটা নিশ্চিত করা হোক। সরকারের কাছে 203,47,00,000 টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসএ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে চেক হস্তান্তর করেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সম্প্রতি বিএসএ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেই ধারা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা এমন হতে হবে যাতে প্রতিষ্ঠানের নিজস্ব আয়েই বহরে নতুন নতুন জাহাজ যুক্ত হতে পারে। এতে নাবিকদের মধ্যে উৎসাহ বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিএসএ জানায় 6টি জাহাজ ক্রয় প্রকল্পে নেয়া ঋণ ও ঘোষিত লভ্যাংশ বাবদ সরকারের পাওনা হিসেবে এই অর্থ পরিশোধ করা হয়েছে। 54 বছরের ইতিহাসে সবশেষ অর্থ বছরে 800 কোটি টাকা আয় করে 300 কোটি টাকার বেশি মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। বছরের ব্যবধানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। গত 1 বছরে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে দাবি করেন তিনি। উপদেষ্টা বলেন, অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে যাতে নির্বাচনের সময় কেউ খারাপ উদ্দেশ্যে দেশে প্রবেশ করতে না পারে। তিনি আরও বলেন, আরাকান আর্মিকে বৈধ মনে করে না সে দেশের সরকার। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ও সংকট সমাধানের দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়ে রাখতে হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে। অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত 1 বছরে। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই
যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য। বৈশ্বিক ইভেন্টে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কটাক্ষ করলেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। জানিয়েছেন বিশ্বকাপ না খেললে ক্ষতিটা ক্রিকেটারদেরই, বিসিবির ক্ষতিগ্রস্ত হবার কোনো কারণ নেই। ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ক্রিকেটারদের তুচ্ছ তাচ্ছিল্যই করেছেন নাজমুল ইসলাম। মমিনুর রিপন জানাচ্ছেন বিস্তারিত। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা এ নিয়ে যখন সরগরম ক্রিকেট বিশ্ব, ঠিক তখনই নিজেদের ক্রিকেটারদের নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। দীর্ঘদিন ধরে যে ক্রিকেটাররা বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করছে তাদের পারফরমেন্স নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। যে আমরা যে ওদের পিছনে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না, আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। এখন ধরেন যে বোর্ডটাই যদি না থাকে তাহলে ক্রিকেটাররা থাকবে কিনা, এই প্রশ্নের উত্তর দেন আমাকে। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে আখ্যায়িত করে আগেই সমালোচনায় এই পরিচালক। তার দাবি বিশ্বকাপে অংশ না নিলে বিসিবির কিছুই হবে না, ক্ষতিটা শুধুই ক্রিকেটারদের। 27 সাল পর্যন্ত আমাদের রেভিনিউতে কোনো কিছু হ্যাম্পার করবে না, কারণ হচ্ছে 2022 সালে যে আইসিসির ফাইন্যান্সিয়াল মিটিং হয়েছে সেই মিটিংয়ে দ্যাট হ্যাজ অলরেডি বিন সেট। এর পরের কোনো বিশ্বকাপ বা এর পরের কোনো বাইলেটারাল সিরিজ বলি, ইন্টারন্যাশনাল বলি, সেগুলোর সাথে এটার সম্পর্ক থাকতে পারে। 2-1 দিনের মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু বিতর্কের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির নাম স্থগিত করে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে চেম্বার আদালত। একই সঙ্গে ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশও বহাল রাখা হয়েছে। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার জানান মঞ্জুরুল হাসান মুন্সি ঋণ পুনঃতফসিল করেছেন, এ কারণে তিনি আর ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন না। 7 মাত্রার ভূমিকম্প হলে পরিত্যক্ত শহরে পরিণত হবে রাজধানী ঢাকা, এমন শঙ্কা জানিয়ে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিকল্পনাকে হতাশাজনক বলছেন বিশেষজ্ঞরা। ঢাকার সেগুনবাগিচায় আয়োজিত এক সেমিনারে তারা আরও বলেন, আবাসন ব্যবসায়ীদের সুবিধা দিতে গিয়ে ঢাকাকে মৃত্যুকূপের দিকে নিয়ে যাচ্ছে সরকারগুলো। নাজিবুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকার অন্তর্ভুক্ত। সাম্প্রতিক সময়ে ভয়াবহ ভূমিকম্পের কবলে না পড়লেও ভবিষ্যতে যে কোনো বড় বিপর্যয়ে পড়তে পারে দেশের কয়েক লাখ মানুষ। এমন প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদ রক্ষায় করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশ বিদেশের ভূতত্ত্ববিদ, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবাদী সংগঠনের নেতারা। রাজধানীর নগরায়ণ পরিকল্পনার ঘাটতি তুলে ধরে বিশেষজ্ঞরা বলেন, শহরে ভবনের উচ্চতা বাড়ানোর মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে সরকার, যা ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এই যে ডেভেলপার যারা আছে সেই ডেভেলপারদের কি তাদের মন্ত্রণায়, কুমন্ত্রণায় যদি শব্দটা বলা হয়, কুমন্ত্রণায় রাষ্ট্র এটা করেছে। রাষ্ট্র কি এটা বোঝে না? রাষ্ট্র বোঝে, রাষ্ট্র ঠিক বোঝে। সরু রাস্তার পাশে পৃথিবীর কোথাও বড় ভবন এভাবে এলাও করা হয় না। ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ নিশ্চিত করতে হবে এবং জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও তার পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার ঘাটতি সমালোচনা করেন ভূতত্ত্ববিদরা। If the earthquake happen at the 7 and above, এই ঢাকা শহরকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে। আমরা কি এখন ঢাকা শহর ভেঙে ফেলবো পুরোটা? ইজ ইট পসিবল? যেই সিস্টেম আমার আছে, যে নেটওয়ার্ক আছে, এটাকে যদি ম্যানেজমেন্টের আওতায় আনা যায়, গুড গভর্নেন্সের আনা যায়, তাহলে বহুলাংশে প্রবলেম সলভ হয়ে যাবে। পৃথিবীর সব দেশেই ভূতাত্ত্বিকরাই এই স্টাডিগুলি করে। বাংলাদেশে কোথায় হয় সেই স্টাডিটা? আবহাওয়া অফিসে। এত বড় হাস্যস্কর জিনিস শুধু বাংলাদেশেই সম্ভব। সুশাসন ও আইনের প্রয়োগের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিকায়ন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হলেও গুলিতে তার মস্তিষ্কের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুটিকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে। মস্তিষ্কের চাপ কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণ চলছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। গত রোববার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইকং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা আফনান। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল তাকে ঢাকায় আনা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি, স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির এবং জামায়াত নেতা আনোয়ারুল্লাহর হত্যাকারীরা দ্রুত গ্রেপ্তার না হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সরকারের পক্ষে সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের ঢাকা 12 আসনের মনোনীত প্রার্থী সাইফুল হক মিলন। সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে সাম্প্রতিক এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করে জামায়াত। সমাবেশে সাইফুল হক মিলন বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে, যা জাতীয় নির্বাচনকে ঘিরে উদ্বেগ বাড়াচ্ছে। তিনি আরও বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা বললেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। রাজধানীতে অবৈধ অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ চলবে। চলতি 2025-26 অর্থবছরে মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি 4.6% হবে, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, আগামী 2026-27 অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে 6.1% হতে পারে। বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস জানুয়ারি সংস্করণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রবৃদ্ধির বৃদ্ধির কারণ হিসেবে বিশ্বব্যাংক বলছে, আগামী 6 মাসে মানুষের ভোগ ব্যয় বাড়বে এবং মূল্যস্ফীতির চাপও কমবে। এছাড়া বছরের শুরুতে জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক অনিশ্চয়তা কমবে, আর এসব কারণে সরকারি খরচ বাড়ার পাশাপাশি বিনিয়োগও বাড়বে। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে এখন লক্ষ্যের চেয়ে মূল্যস্ফীতি বেশি। ঋণের প্রবাহ কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি হয়েছে।